হ্যালো স্টুডেন্টস, এইচকে এডুহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের ক্লাস 6-এর পরিবেশ বিজ্ঞান বই থেকে আমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা হচ্ছে মাপযোগ বা পরিমাপ। তার থেকে লাস্ট ক্লাস আমরা দিতে চলেছি। অলরেডি আমরা এই চ্যাপ্টার থেকে দুটো ক্লাস প্রোভাইড করেছি, যেখানে আমরা অনেক বিষয়বস্তু যেগুলো কিছুটা জটিল আছে সেগুলো একদম গল্পের আকারে এবং বাস্তব উদাহরণ দিয়ে খুব সহজ করে বুঝে নিয়েছি। এবং আমরা আমাদের যে নোটসের খাতা, সেই নোটসের খাতা থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আমরা দেখে নিয়েছিলাম, যাতে করে সেকেন্ড সামেটিভ পরীক্ষার ক্ষেত্রে বিষয়বস্তু বোঝা থাকবে এবং কোশ্চেন আনসারও রেডি থাকবে। তাহলে আমরা 100% আমাদের পরীক্ষায় দিয়ে আসতে পারবো। কেমন? যারা আগের দুটো ক্লাস দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। আজকে আমরা পেজ নাম্বার 69 69 পাতা, এখানে সময়ের যে পরিমাপ সেটা থেকে আমরা দেখব। ওকে, আমরা সময় পরিমাপ করি। সময় মানে ধরো তুমি স্কুল বেরোনোর ক্ষেত্রে তুমি হয়তো 10:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছো। 10:30টার সময় মানে 10:30 তুমি বাড়ি থেকে বেরিয়েছো এবং স্কুলে যখন পৌঁছলে তখন হয়তো সময় হচ্ছে 10:40। কতক্ষণ সময় লাগলো? 10:40 থেকে 10:30 মানে 10:30 বাদ দেবে, তাহলে 10 মিনিট। তাহলে তুমি সেটা পরিমাপ করতে পারলে। বা তোমাকে একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, সেটা হোমওয়ার্ক করতে তুমি বসেছো সন্ধ্যাবেলায় হয়তো 7টার সময়, এবং হোমওয়ার্ক যখন শেষ হলো তখন 7:30 বাজে। কত সময় লাগলো? 30 মিনিট। তাহলে সময় কিন্তু আমরা পরিমাপ করি। এবং সময় মানে কি? দুটো ঘটনা। যেমন আমি বাড়ি থেকে বেরিয়েছি, তুমি স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছো, সে একটা ঘটনা, আর স্কুলে একটা পৌঁছলো সে একটা ঘটনা। তো সেই দুটো ঘটনার মাঝখানটাতে কতটা সময় লাগলো, মাঝখানে ব্যবধান কতটা, দুটো ঘটনার মাঝখানে ব্যবধান কতটা, সেটাকে আমরা সময় বলছি। হোমওয়ার্ক করতে বসেছো আর হোমওয়ার্ক শেষ হয়েছে, এই দুটোর মাঝখানে, এই দুটো আলাদা আলাদা ঘটনার মাঝখানে ব্যবধান কত, সেটা হচ্ছে সময়। তাহলে কোনো দুটি ঘটনার মধ্যে যতক্ষণের ব্যবধান থাকে সেটাকে আমরা কি বলি? সময় বলি। কেমন? আর সময় আমরা কিসের সাহায্যে মাপি? ঘড়ির সাহায্যে কিন্তু আমরা সময় মাপি। কেমন? আগেও দেখো এখানে বলেছে কোনো বস্তুর দৈর্ঘ্য আমরা চোখে দেখতে পাই, তাই দৈর্ঘ্যের প্রমাণ মাপ একটা প্ল্যাটিনাম ইরিডিয়াম দণ্ড দিয়ে ঠিক করা হয়। সেটা আমরা দেখছিলাম প্রমাণ মিটারের সাহায্যে যেটা করা যায়। কেমন? এখানে দেখো সৌরদিন এটাও কিন্তু আমাদের দেখতে হবে। সৌরদিন কাকে বলে? ধরো দিনের বেলায় তোমার জানলা দিয়ে মেঝেতে রোদ এসে পড়ছে, পরের দিন আবার ওই জানলা দিয়ে মেঝের ঠিক ওই জায়গাতে তুমি একটা দাগ কেটে রেখেছিলে হয়তো যে এইখানে রোদটা এসছে। পরের দিন আবার ঠিক জানলা দিয়ে সূর্যের আলোটা আসছে বা রোদটা আসছে, সেটা আসতে যখনই আসলো তুমি আবার দাগে দাগে মেলালে, নিয়ে দেখলে যে গতকাল আর আজকের মধ্যে কতটা পার্থক্য, সময়ের পার্থক্য, সেটা হচ্ছে 1 সৌরদিন। তাহলে আজকে আমি দেখলাম যে এইখানে আমাদের এই এতটা অবধি সূর্যের আলো আসছে, হয়তো সাপোজ এতটা অবধি। পরের দিন আবার দেখবো কখন এখানে সূর্যের আলো আসছে। কেমন? আজকে সকালে আমি 7টার সময় দেখলাম যে এখানে সূর্যের আলো আসলো। পরের দিন আমি আবার দেখবো কটার সময় আসছে, হয়তো পরের দিনও সকাল 7টায় সূর্যের আলোটা এখানে আসলো এই দাগে। তাহলে কত সময় লাগলো? একদিন 7টা থেকে পরের দিন সকাল 7টা, মানে 24 ঘন্টা। তাহলে এটাকে আমি বলবো 1 সৌরদিন। ওকে, তাহলে সূর্যকে ঘিরে প্রদক্ষিণ করার সময় নিজ অক্ষের চারিদিকে এক পাক দিতে পৃথিবীর যে সময় লাগে তাকে 1 সৌরদিন বলি। এটাকেও আমরা বলতে পারি, তার কারণ পৃথিবী, ধরো এই লেখাটা আছে, এদের যদি সামনে হয় তাহলে 1 পাক নিজের দিকে ঘুরে আবার সামনে আসবো, মানে পুরো 1 পাক দিতে যে সময় লাগে সেটাই তো 24 ঘন্টা। তো সেটাকে আমরা কি বলি? সৌরদিন বলি। ওকে, এবার সারা বছর কি দিন 12 ঘন্টার দিন আর 12 ঘন্টা রাত থাকে? কখনোই থাকে না। গরমকালে, এখন গরমকাল, গ্রীষ্মকালের সময় দিন বড় হয়, রাত ছোট হয়, তাই না? 12 ঘন্টার জায়গায় 13 ঘন্টা বা তার থেকে বড় দিন হয়, আর রাতটা 11 ঘন্টা বা তার থেকেও ছোট হয়। আবার শীতকাল যখন আসে, শীতকালে দেখা যাচ্ছে হয়তো 10 ঘন্টা দিন আর রাত হচ্ছে 14 ঘন্টা। তো 10 আর 14 24 ঘন্টা। তাহলে শীতকালে দিন ছোট রাত বড়, শীতকালে দিন ছোট রাত বড়, আর এখন গ্রীষ্মকালে দিন বড় রাত ছোট। তাহলে সৌরদিন আলাদা হবে, সৌরদিনও একই রকম নাও হতে পারে, কম বেশি হতে পারে একটু, তাই না? তাহলে সারা বছরের সৌরদিন যেগুলো, আজ 24 ঘন্টা হলো, পরের দিন আবার ওখানে সূর্যের আলো আসতে হয়তো 23 ঘন্টা 56 মিনিট লাগলো, কোনো সময় হয়তো 23 ঘন্টা 58 মিনিট লাগলো, কোনো দিন হয়তো 24 ঘন্টা 1 মিনিট লাগলো। তাহলে যোগ মানে সারা বছর মানে 365 দিন 1 বছর, তাহলে 365 দিনের যে সৌরদিন সেগুলোকে আমরা যোগ করব, নিয়ে 365 দিয়ে ভাগ করে গড় বের করব। গড় কী করে বার করি আমরা? তিনটে জিনিসের গড় বের করতে গেলে তিনটে জিনিসের আমরা মানে হয়তো ভর মাপবো, ভরের গড়।
তিনটে জিনিসে ভর মেপে তাকে 3 দিয়ে ভাগ করব, 4টে জিনিসে গড় করতে গেলে 4 দিয়ে ভাগ করবো, 5টা জিনিসে গড় করতে গেলে 5 দিয়ে ভাগ। সেরকম সারা বছরের গড় মানে 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সারা বছরে যেটা গড় সৌরদিন সেটাকে যোগ করব, যোগ করার পর 365 দিয়ে ভাগ করলে আমরা গড় সৌরদিন পাবো। ওকে, তাহলে গড় সৌরদিন কি আর সৌরদিন কি আমরা দেখতে পেলাম। তাহলে এখানেও দেখে নেবো একবার, গড় সৌরদিন মানে সারা বছরে সৌরদিন যোগ করে যোগফলকে 365 দিয়ে ভাগ করলে যে গড় মান পাওয়া যায় তাকে গড় সৌরদিন বলে। এবার সৌরদিন মানে তাহলে কত, গড় সৌরদিন কত হবে, 24 ঘন্টা, গড়ে একদিন মানে 24 ঘন্টা। এবার এই গড় সৌরদিনকে মানে 24 ঘন্টাকে 24 দিয়ে ভাগ করো, 24কে 24 দিয়ে ভাগ করলে কি হয়, 1 ঘন্টা। তার মানে গড় সৌরদিনকে যদি আমরা 24 দিয়ে ভাগ করি তাহলে কি পাই, গড় সৌরদিনকে 24 দিয়ে ভাগ করলে কি পাই না, তো 1 ঘন্টা পাই। 1 ঘন্টাকে 60 দিয়ে ভাগ করলে কি পাই, 1 মিনিট পাই। 1 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে আমরা কি পাই, 1 সেকেন্ড পাই। এগুলো সহজ জিনিস। এবার দেখো এখানে নানা রকমের ঘড়ি রয়েছে, হাত ঘড়ি হতে পারে বা এরকম ডিজিটাল ক্লক হতে পারে, এখানে স্টপ ওয়াচ হতে পারে, নানা রকমের কিন্তু ঘড়ি রয়েছে। ওকে, তাহলে আমরা যখন খেলার মাঠে যাই তখন এরকম স্টপ ওয়াচ ব্যবহার করি। স্টপ ওয়াচে এখানে সেকেন্ডের কাঁটা থাকে আর ভেতরে একটা ছোট্ট গোল করে এখানে মিনিটের কাঁটা থাকে। আমরা সেকেন্ডের কাঁটা দিয়ে মূলত কাজ করি। তো এখানে কী করতে হয়, প্রথমে এটা যদি আমরা টিপে দিই, ধরো দুটোই আমাদের উপরের কাঁটাটা রয়েছে শূন্যতে, যে টিপে দেবো ঘড়ি চলতে লাগবে। চলতে লাগলো, কেউ একজন দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছে, দৌড়তে কত সময় লাগলো সেটা মাপার জন্য যেই দৌড়া স্টার্ট করলো আমি টিপে দিলাম ধরো, তাহলে কাঁটাটা চলতে লাগলো আর সে দৌড়াচ্ছে। যেই থামলো ফিনিশিং পয়েন্টে আমি আবার টিপে দিলাম, তাহলে ও কত সময় লাগলো, হয়তো 55 সেকেন্ড সময় নিল, তাহলে সেখানে থেমে যাবে। ওকে, তাহলে কতটা সময় লাগবে সেটা মাপতে পারবো। আবার শূন্যতাকে কী করে আনবো না, তো আরেকবার টিপে দেবো, তাহলে আবার শূন্য শূন্য চলে আসবে। তাহলে একবার টিপবো স্টার্ট হয়ে যাবে, আরেকবার টিপবো থামবে, আরেকবার টিপবো শূন্য শূন্য হয়ে যাবে, মানে রিসেট হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে কাজ। ডিজিটাল স্টপ ওয়াচ ব্যবহার করা হয়, এখানে কিন্তু কাটা থাকে না, এখানে পুরো ডিজিট মানে সংখ্যাগুলো আলোতে ফুটে ওঠে, সূক্ষ্মভাবে মাপা যায়। আর এই ঘড়ির সাহায্যে 1 সেকেন্ডকে আমরা যদি 100 ভাগ করি, 1 সেকেন্ডেরও 100 ভাগ, ভাবো এই এই পরপর এই সময়টা দুটোর মধ্যে ব্যবধান হচ্ছে 1 সেকেন্ড, তাহলে এটাকে যদি 100 ভাগ করি তার 1 ভাগটাকেও আমরা মাপতে পারি। আধুনিক যেটা ডিজিটাল স্টপ ওয়াচ সেটা দিয়ে আমরা কত সময় মাপতে পারি, 0.01 সেকেন্ড। এতটা সূক্ষ্ম সময়ও কিন্তু আমরা পরিমাপ করতে পারি। ওকে, মানে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ, এত ছোট সময়টাকেও আমরা মাপতে পারি। দেখো খেলার দৌড় মাঠে দৌড় প্রতিযোগিতার সময় মাপতে কোন ঘড়ি ব্যবহার করা, না তো স্টপ ওয়াচ ব্যবহার করা হয়। ওকে, গড় সৌরদিনের কত অংশ 1 সেকেন্ড, না তো গড় সৌরদিন মানে হচ্ছে 24 ঘন্টা, ঘন্টাকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করব, মিনিট হয়ে গেল, এবার তাকে সেকেন্ড করতে গেলে আরও 60 দিয়ে গুণ করব। যদি গুণ করো 60 হচ্ছে 3600, 36কে 24 দিয়ে গুণ করবে, তাহলে 3600 সঙ্গে 24 গুণ করলে 86,400 সেকেন্ড। তার মানে একদিন মানে এটা, একদিন মানে 86,400 সেকেন্ড। তাহলে গড় সৌরদিন মানে 86,400 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড মানে কত, 1/86,400, এত অংশ। 1 সেকেন্ড মানে গড় সৌরদিনকে 86,400 দিয়ে ভাগ করব, যেহেতু 86,400 সেকেন্ড মিলে 1 গড় সৌরদিন, তাহলে 1 সেকেন্ড মানে কত, 1/86,400। সূক্ষ্ম সময়ের ব্যবধান জানতে বর্তমানে আমরা ডিজিটাল স্টপওয়াচ ব্যবহার করি। ঘড়ির কাঁটাগুলো সবসময় সরলরেখায় কখন আসে, সরলরেখায় কখন আসবে, 6টার সময় সরলরেখায় আসবে। 6টার সময় ঘন্টার কাঁটা 6-এর দিকে, মিনিটের কাঁটা 12-র দিকে, সেকেন্ডের কাঁটাও 12-র দিকে, তাহলে এক সরলরেখাতে কিন্তু আছে। কেমন, তাহলে 6টার সময় হয়। আর 5টার সময় তো হবে না, 5টার সময় কী হবে, 5টার সময় এইখানে 5 রয়েছে, এখানে 6, এখানে 5, তাহলে এই দিকে 5 আর এখানে 12টা এইদিকে থাকবে, তাহলে সরল রেখায় কিন্তু হবে, এটা বেঁকে গেল, তো 6টার সময় হবে। ওকে, ডিজিটাল স্টপ ওয়াচ দিয়ে আমরা 0.01 সেকেন্ড পর্যন্ত মাপতে পারি। ওকে, এবারে এখানে দেখো পরিমাপে অনুমানের গুরুত্ব। অনুমান করা প্রয়োজন কেন, তার কারণ আমরা সবসময় কিন্তু সব জিনিস আমরা যে সঠিক পরিমাপ করতে পারবো তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। সবসময় কিন্তু আমরা সঠিকভাবে পরিমাপ করি, কিন্তু কিছু কিছু জায়গা আছে কিন্তু আমাকে ওই রকমভাবে মেপে কিন্তু কাজ করা যায় না। যেমন ধরো তোমার বাড়িতে রান্না হচ্ছে, এবার রান্না হচ্ছে, তোমরা হয়তো বাড়িতে রয়েছো 4 জন, বাড়িতে কোনো একজন আত্মীয় আসলো বা গেস্ট আসলো, তাহলে তার জন্য রান্না করতে হবে, তাহলে মা অটোমেটিক আর কতটা চাল লাগবে সেটা অটোমেটিক না মেপেও কিন্তু করতে পারে, বা চালটা মেপে নিলেও তারপরে এক্সট্রা কতটা জল লাগবে সেটা কিন্তু আন্দাজে দিতে পারে, বা আবার হয়তো জলটা কমে আসলো আন্দাজে কিন্তু জলটা দিতে পারে। কেমন, বা
রান্না করতে করতে একটা জিনিস হয়তো রান্না করবে, সেটাতে কতটা তেল লাগবে, কতটা নুন লাগবে বা অন্যান্য মশলাপাতি কতটা লাগবে, সেটা কিন্তু মেপে মেপে ওজন করে 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 মা কিন্তু ব্যবহার করেন না, আন্দাজেই কিন্তু পরিমাপ ব্যবহার করেন, আন্দাজেই সেই মশলাপাতি বা নুন বা তেল সেগুলো কিন্তু দিয়ে থাকেন। স্কুলে যে মিড ডে মিল রান্না হয় সেখানেও কিন্তু রান্নার মাসি যেনারা থাকেন তারাও কিন্তু অনুমান করে, মানে আন্দাজে সে সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা পরিমাপ করি। তাহলে আমরা এই জিনিসগুলো কিন্তু আন্দাজে করি। ধরো স্কুল যেতে তোমার সময় লাগে 10 মিনিট, 10টা 45-এ তোমাকে 10টা 35 তোমাকে স্কুলে ঢুকতেই হবে, না তো গেট বন্ধ হয়ে যাবে। এবার 10 মিনিট মানে রোজ 10টা 35-এ তুমি বের হও, 10টা 35-এ তুমি বের হও, কিন্তু আজ তোমার 10টা 40 বেজে গেছে, 10টা 40 বেজে গেছে, তখন তুমি আন্দাজ করে নাও যে আমার 5 মিনিট সময় আছে, তাহলে আমাকে জোরে জোরে সাইকেল চালাতে হবে বা জোরে আমাকে হাঁটতে হবে। তাহলে এটা তুমি মানে নিজেই কিন্তু একটা অটোমেটিক হিসেব করে নাও। ওকে, স্টেশন যাবে, ট্রেন চলে এসছে বা আর বেশি সময় নেই, তখন তাড়াতাড়ি আমাকে যেতে হয়, তাড়াতাড়ি পা চালাতে হয়, তাহলে এইগুলো কিন্তু আমরা অনুমান করেই কাজগুলো করি। সেই জিনিসগুলো কিন্তু এগুলো দেওয়া হয়েছে। জ্বর মাপার সময় সবসময় যে আমরা থার্মোমিটার ব্যবহার করি তা নয়, মা বাবা বা অভিজ্ঞ যেনারা থাকেন তেনারা মাথায় বা কপালে হাত দিয়ে কিন্তু বুঝতে পারেন যে তার শরীরে জ্বর আছে কিনা। তাহলে কিছু কিছু জিনিস আমরা আন্দাজেও কিন্তু এই জিনিসটা করতে পারি। সবসময় যে আমাকে পরিমাপ মানে যন্ত্র ব্যবহার করতে হবে তারা কিন্তু মানে নেই, আন্দাজ করেও কিন্তু আমরা এই জিনিসগুলো করতে পারি। ওকে, আর এই জিনিসগুলো নর্মাল জিনিস, প্রত্যেকের আলাদা আলাদা। শ্রেণীকক্ষে দৈর্ঘ্য কত হতে পারে, প্রস্থ কত হতে পারে, উচ্চতা, এগুলো মানে ক্লাসের অ্যাক্টিভিটি। কেমন, একটা পাথর নিয়েছে সেটা 200 গ্রাম হতে পারে, একটা পাথর নিয়েছে 100 গ্রাম, আর একটা পাথর নিয়েছে হয়তো 300 গ্রাম হতে পারে। ওকে, এরকম। কেমন, এবার আন্দাজ সব জায়গায় হয় না, আমাকে যেগুলোতে কিছু করার নেই সেগুলো আমি আন্দাজে করতে পারি, কিন্তু কোনো জিনিস মাপার জন্য, সঠিকভাবে মাপার জন্য কিন্তু আমার পরিমাপ করা দরকার। যেমন ওষুধের কম্পোনেন্টগুলো কোন উপাদান কতটা থাকবে সেগুলো মাপার দরকার, না তো অনেক ক্ষতি হতে পারে। ওকে, এরপরে দেখো এখানে এই জিনিসটা তোমরা দেখবে, এই জিনিসটা এই পুষ্টি যদি ঠিকমতো হয় তাহলে বৃদ্ধি ঠিকমতো হয়, পুষ্টি ব্যাহত হলে স্বাস্থ্যও ভেঙে পড়ে, এই জিনিসগুলো একদম সহজ করে তোমরা করতে পারবে। উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে মাপা যায়, এটা দারুণ ইম্পর্টেন্ট। অক্সানোমিটার, এটা পরীক্ষায় আসবেই আসবে। 100টা স্কুলের মধ্যে 95টা স্কুলে এই প্রশ্ন আসবে, দেখে নিও। উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে মাপা যায়, অক্সানোমিটার লিখতে পারো, বা আরও ভালো করে লিখলে আর্ক অক্সানোমিটার, এই যন্ত্রের সাহায্যে মাপা হয়। কি করে নামটা আসলো, না তো গ্রিক শব্দ অক্সিন আর আরেকটা হচ্ছে মিটর, কেমন, মেট্রো থেকে এই দুটো থেকে এসছে। অক্সিন মানে হচ্ছে টু গ্রো, মানে বৃদ্ধি হওয়া, আর মেট্রোই যেটা সেখান থেকে মিটার আমরা পরে পাই, ইংরেজি শব্দ পরে, গ্রিক শব্দ থেকে ইংরেজি শব্দ। ওকে, তো সেটা মানে হচ্ছে টু মেজার, পরিমাপ করা, তাহলে বৃদ্ধি পরিমাপ করা। কেমন, তাহলে আর্ক অক্সানোমিটার কী করে মাপবো, বৃদ্ধির হার। আচ্ছা, বৃদ্ধির হার কতটা বৃদ্ধি হলো, 1 মাসে কতটা হলো, তা তুমি 3 মাসের দৈর্ঘ্য মাপলে, 3 মাসে কোনো একটা গাছ হয়তো 3 মাসে 12 সেন্টিমিটার বাড়লো, কোনো একটা গাছ 3 মাসে 12 সেন্টিমিটার বাড়লো, তাহলে 1 মাসে কত, তাহলে 3 দিয়ে ভাগ করবে, তাহলে বৃদ্ধিকে সময় দিয়ে ভাগ করে আমরা বৃদ্ধির হার মাপতে পারবো। কেন, তো বৃদ্ধির হার আমি বলবো যে 4 সেন্টিমিটার পার মান্থ, প্রতি মাসে এখানে 4 সেন্টিমিটার করে বেড়েছে। ওকে, একটা যখন বাঁশ হয়, বাঁশের ক্ষেত্রে আমরা দেখেছি যে বাঁশের ক্ষেত্রে একটা বন্ধ দিক থাকে, মাঝখানে ফাঁকা, তারপর আবার ফাঁকা, এখানে একটা গিট থাকে, এরকমভাবে বন্ধ বন্ধ জায়গা থাকে। এই যে মাঝে মাঝে বন্ধ জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে পর্ব। কি বলে সেগুলোকে, গাঁটের মতো যে অংশ সেগুলোকে বলবো পর্ব। কেমন, আর এই একটা পর্ব, 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 কেমন, আর দুটো পর্বের মাঝে যেটা ফাঁপা অংশ, এই ফাঁপা মাঝের অংশগুলোকে আমরা কি বলবো, পর্ব মধ্য, মানে দুটো পর্বের মাঝের অংশ। কারণ এটা যদি একটা পর্ব হয়, এটা একটা পর্ব হয়, এটা একটা পর্ব, এটা পর্ব, আর দুটো পর্ব মাঝে মানে এই জায়গাটা পর্ব মধ্য, এটা পর্ব মধ্য, দুটো পর্বের মাঝে আছে এটা পর্ব মধ্য। কেমন, তাহলে পর্ব মধ্য তোমরা দেখলে। ওকে, তাহলে আমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে গ্রিক শব্দ অক্সিনের অর্থ হচ্ছে কি, টু গ্রো, মানে বৃদ্ধি হওয়া। উদ্ভিদের বৃদ্ধি মাপা হয় অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার। অক্সানোমিটার কথার অর্থ যেটা আমরা দেখলাম। ওকে, মানুষের উচ্চতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, সেন্টিমিটার স্কেলে কিন্তু মানুষের উচ্চতা পরিমাপ করা হয়। কেমন, মানুষের উচ্চতা কত সেন্টিমিটার কিন্তু আমরা মাপি। ওকে, আর এই জিনিসগুলো নর্মাল জিনিস দিয়েছে। ভর মাপা হয় সাধারণ তোলা যন্ত্রের সাহায্যে, সেটা তোমরা করবে। কেমন, আর সেরকম কিছু নেই। ওজন আমরা দেখেছি যে স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে মাপা হয়। ওকে, উচ্চতা, মানুষের উচ্চতা সেন্টিমিটার স্কেলে আমরা মাপি, স্কুলে দেখবে মেজারমেন্ট করা হয়।
হাইট, ওয়েট এই সমস্ত মেজারমেন্ট করা হয়। এগুলো সব অ্যাক্টিভিটি, সব বন্ধুদের নাম দিতে হবে, তার বয়স কত, উচ্চতা কত সেন্টিমিটার, মেপে মেপে কিন্তু এই জিনিসটা করতে হবে। ওকে, এই জিনিসগুলো এরকমভাবে তোমাদের মানে মেজারমেন্ট করে করতে হবে। কেমন? তাহলে বৃদ্ধির হার সমান বৃদ্ধি পাই, এখানে সময় বসাবে। পরিমাপে অনুমানের গুরুত্ব লিখবে। আমাদের জীবনে সবসময় পরিমাপের যন্ত্র দিয়ে সঠিক পরিমাপ করে আন্দাজ করা সম্ভব হয় না। তখন আমাদের অনুমানের উপর নির্ভর করতে হয়। আলোকবর্ষ দেখতে পারো, শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব যায়, শূন্য মাধ্যমে আলো 1 বছর সময়ে, কেমন 1 বছর সময়ে মোট যে দূরত্ব যায় সেটা হচ্ছে 1 আলোকবর্ষ। গোলকের উপরিতলের ক্ষেত্রফল আমরা দেখেছিলাম পাই ইন্টু ব্যাস ইন্টু ব্যাস, আগের দিনে ক্লাসে হয়েছিল। কেমন? ব্যাস শুধু একটা বৃত্ত যেটা মানে কেন্দ্র থেকে পরিধি পর্ব যেটা দূরত্ব সেটা ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আমরা বলি আর, ব্যাসার্ধকে বলি আর। আর যদি আমরা পুরোটা নিতাম, পুরোটা কেন্দ্র বরাবর নিয়ে পুরোটা যদি নিতাম তাহলে সেটা হচ্ছে ব্যাস, সেটা হচ্ছে 2r। তাহলে পাই ইন্টু ব্যাস, তাহলে পাই ব্যাস মানে 2r, আবার ব্যাস মানে 2r বসালাম, তো 2 দুগুণ 4, 4 হয়ে গেল। পাই বসালাম, আর ইন্টু আর মানে আর স্কোয়ার। এটা আমরা উঁচু ক্লাসে শিখবো, 4 পাই আর স্কোয়ার। এটা হচ্ছে গোলকের ক্ষেত্রফলের সূত্র। ওকে, এগুলো তোমরা কিন্তু করবে। কেমন? আর এগুলো তো আমাদের হয়ে গেছে, রাইমার্টিন থেকে আমরা এগুলো দেখিয়েছি, মানে আমাদের নোটসের মধ্যে সব কিছু রয়েছে। কেমন? নোটসের মধ্যেই আমরা কিন্তু জিনিসগুলো দেখিয়েছি। পরিমাপ ও অনুমানের গুরুত্ব সেটা আরও একটু ভালো করে এখানে দেওয়া হয়েছে, এটা করতে পারো। প্রাত্যহিক জীবনে সবসময় পরিমাপের যন্ত্র দিয়ে পরিমাপ করে কাজ করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমাদের অনুমানের ওপর নির্ভর করতে হয়। সঠিক পরিমাপের জন্য প্রয়োজনীয় যন্ত্র ও সময় সর্বত্র আমাদের হাতের কাছে থাকে না, তাহলে সেক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য তাই আমাদের আনুমানিক পরিমাপ করতে হয়। যেমন অফিস বা স্কুলে যাওয়ার সময় দেরি হয়ে গেলে আমরা তাড়াতাড়ি হাঁটি বা গাড়ি চালাই, এক্ষেত্রে কতটা জোরে হাঁটলে বা গাড়ি চালালে সঠিক সময় পৌঁছানো যাবে তা আমরা নিজেরা অনুমান করি। 2 নম্বর, দৈনন্দিন রান্নার কাজে আমরা অনুমান করে নুন, তেল, চিনি, মশলা ইত্যাদি দিয়ে সুস্বাদু রান্না করি। দুটো উদাহরণ দিলেই হয়ে যাবে। আমাদের প্রশ্ন আসে অনেক সময় যে এমন দুটি দৈনন্দিন জীবন থেকে দুটি উদাহরণ দাও যেখানে অনুমান এর সাহায্য নেওয়া হয়। কেমন? বা এমন একটি উদাহরণ দাও যেখানে আনুমানিক পরিমাপ করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। কেমন? আর এগুলো আমাদের দেওয়া হয়েছে। এই যে দৈর্ঘ্য আমরা মাপি স্কেলের সাহায্যে, দাঁড়িপাল্লার সাহায্যে বস্তুর ভর মাপি, স্টপওয়াচের সাহায্যে সূক্ষ্ম সময় মাপি, মাপনী চোঙের সাহায্যে তরলের আয়তন মাপি। কেমন? এগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। কেমন? এগুলো আমরা সব আলোচনা করেছি। আর যদি বলে কি পরিমাপের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যায়, না তো পর্বের সংখ্যা, কতগুলো পর্ব হলো। প্রথমে জানুয়ারি মাসে দেখলাম হয়তো 3টে পর্ব আছে, আবার মার্চ মাসে দেখলাম হয়তো 6টা পর্ব, তাহলে সংখ্যা বাড়লো। তাহলে কতগুলো পর্ব বাড়লো, বা পর্ব মধ্যে দূরত্ব এইটুকু ছিল, ছোটো ছোটো পর্ব, পরে পর্ব মধ্যগুলো আরও বড় হয়ে গেল। কেমন? তো সেটা আমি দেখবো পাতার সংখ্যা বাড়ছে কিনা, পাতার পরিমাপ বাড়ছে কিনা, সেগুলো দেখে আমরা উদ্ভিদের বৃদ্ধি হয়েছে কিনা সেগুলো বলতে পারবো। অক্সানোমিটার সাহায্যে আমরা মাপতে পারি বৃদ্ধি। কেমন? এগুলো আমাদের আছে। আর এখানে আমাদের এই যে এরকম গাণিতিক প্রশ্ন দেয়, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিল, প্রস্থ বললো, ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 12-র সঙ্গে 5 গুণ করব। কেমন? ক্ষেত্রফল বলতে গেলে দৈর্ঘ্য আর প্রস্থ যেগুলো বলে দেওয়া থাকবে, হয়তো এখানে 10 বলেছে আর এখানে হয়তো 6 বলেছে, তাহলে 10-এর সঙ্গে 6 গুণ করবে। ওকে, দৈর্ঘ্য প্রস্থ গুণ করবে। আর যদি ঘনকের আয়তন বলে, আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ তার সঙ্গে উচ্চতা গুণ করবে। 15-এর সঙ্গে 11 গুণ করবে, যা হবে তার সঙ্গে 7 গুণ করবে, বা 7, 11, 77, 77-এর সঙ্গে 15 গুণ করবে, তাহলে পেয়ে যাবে। ওকে, বলেছে তোমার কাছে একটা ফুটবল আছে, তার ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার। ফুটবলের বাইরেটা যদি রং করো তাহলে কতটা জায়গা রং করেছো। বাইরে মানে উপরিতলের ক্ষেত্রফল, সেটা সূত্র হচ্ছে পাই ইন্টু ব্যাস। পাই মানে হচ্ছে 3.14, বইয়ে দেওয়া হয়েছে 3.14। পায়ের মান সব জায়গাতে একই হয়, সেটা কত? 3.14। আর ব্যাস কত বলেছে? 28, তাহলে 28 ইন্টু 28, তাহলে 28-এর সঙ্গে 28 গুণ করবে, তার সঙ্গে 3.14 গুণ করবে, এটা হয়ে যাবে উত্তর। ওকে, যদি বলি একটি ফুল গাছের চারা যদি 5 দিনে 12 সেন্টিমিটার বাড়ে, তবে সেন্টিমিটার পার ঘন্টা এককে গাছটির দৈর্ঘ্য বৃদ্ধির হার নির্ণয় করো। তাহলে একদিন মানে হচ্ছে 24 ঘন্টা, তোমরা লিখবে একদিন মানে হচ্ছে 24 ঘন্টা, একদিন মানে 24 ঘন্টা। তাহলে 5 দিন মানে 24-এর সঙ্গে 5 গুণ করবে, সেটা হচ্ছে 120। 24-এর সঙ্গে 5 গুণ করবে, তাহলে 120 ঘন্টা। আমাকে
ঘন্টাতে প্রতি ঘন্টায় কত সেন্টিমিটার সেটা বার করতে বলেছে। দিন যদি বলতো সেন্টিমিটার পার দিন, তাহলে 12কে শুধু 5 দিয়ে গুণ করতাম, কিন্তু এখানে সেন্টিমিটার পার ঘন্টা, তাহলে ঘন্টা করে নিতে হবে। 5 দিন মানে আমি 5-এর সঙ্গে 24 গুণ করে দেখলাম 120 ঘন্টা। এবার গাছটির দৈর্ঘ্য বৃদ্ধির হার, তাহলে 12কে 120 দিয়ে ভাগ করব। 12কে 12, 12 10 120, তাহলে 1-এর 10 হয়ে যাবে উত্তর। 1-এর 10 সেন্টিমিটার পার ঘন্টা। 1কে 10 দিয়ে ভাগ করবো, তাহলে 0.1 সেন্টিমিটার পার ঘন্টা হবে উত্তর। ওকে, এরকমভাবে তোমরা কিন্তু করবে। কেমন? এখানে আমাদের কিছু কিছু প্রশ্ন আছে, এই যে এই প্রশ্ন। ওকে, কিছু কিছু প্রশ্ন মৌলিক রাশি নয় কোনটা, কিছু কিছু প্রশ্ন আমাদের কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এটা আমাদের ইম্পর্টেন্ট। তারপরে আমাদের যে বস্তুর উষ্ণতা পরিমাপ করা হয় সেটা হচ্ছে এসআই একক কেলভিন। ওকে, তারপরে পাইয়ের মান হচ্ছে 22/7 বলতে পারি, বা 3.14 বলতে পারি, দুটোই মান আছে। 1 ঘনমিটার মানে 1000 লিটার। কেমন? তারপরে 1 লিটার জলের আয়তন 1 ঘন সেন্টিমিটারের সমান। এসআই একক নয় কোনটা, না তো ইঞ্চি, এটা হচ্ছে এফপিএস। কেমন? ইঞ্চি এটা আলাদা একক, এটা অন্য একক। তারপরে ঘড়ির কাঁটাগুলো সব একই সরলরেখায় থাকে 6টার সময়, সেটা আমাদের নোটসের মধ্যে আমরা দেখেছি। কেমন? এটাও প্রশ্ন দেখবে, এই প্রশ্নটা দেখবে। নেক্সট, এখানে পরিমাপ করা যায় তাকে প্রাকৃতিক রাশি বলে। এখানে আলোক বর্ষটা দেখবে, দৈর্ঘ্যের একক। কেমন? কোনো ভৌত রাশি পরিমাপযোগ্য ক্ষুদ্রতম পরিমাণকে একক বলে। 1 ঘন সেন্টিমিটার 1 মিলিলিটারের সমান। কেমন? দৈর্ঘ্য স্কেলে মাপা যায়, আয়তন মাপা হয়, আয়তন মাপনী চোঙে। দুটি ঘটনার মাঝে সময় ব্যবধানকে সময় বলে। কেমন? আর পদার্থের পরিমাণের এসআই একক, পরিমাণের এসআই একক হচ্ছে, সেটা হচ্ছে কিলোগ্রাম। কেমন? কিন্তু পদার্থের পরিমাণ অণুপরমাণু যদি বলে তাহলে সেটা মোল হবে। কেমন? অণুপরমাণুর পরিমাণ বলে সেটা মোল, আর পদার্থের পরিমাণ সেটা কিলোগ্রাম। কেমন? তারপরে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে আমরা ওজন মাপি, আর সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে ভর মাপি। গড় সৌরদিনের 1/86,400 অংশ মানে 1 সেকেন্ড, সেটা দেখবে। তারপরে গ্রিক শব্দ অক্সিন মানে হচ্ছে বৃদ্ধি হওয়া। ওকে, এখানে ওজন হচ্ছে লব্ধ রাশি, এককবিহীন রাশি হচ্ছে দ্রাব্যতা। কেমন? তারপরে এসআই এককের পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, বা বই যেটা দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম যেটা দেওয়া ছিল, দেখবে সিস্টেমা যেটা দেওয়া ছিল। কেমন? সেটা তোমরা লিখতে পারো, এই যে সিস্টেমা ইন্টারন্যাশনাল এখানে দেওয়া হয়েছে, পেজ নাম্বার 65 নিচে, সেটা লিখতে পারো। ওকে, আর এখানে প্রাণীর উচ্চতা, এটা তোমরা করবে। মিটারের উপগণিতক একক, সেটা দেখতে পারো। তড়িৎ প্রবাহের একক, এই এককগুলো করবে। ওকে, এককগুলো করবে। কেমন? আর সেরকম কোনো প্রশ্ন নেই। আমাদের যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা নোটসে দিয়ে দিচ্ছি, তাছাড়া এখানে আমরা কিছু প্রশ্ন দিয়ে দিলাম। ওকে, এগুলো করবে। আশা করি এখান থেকে তোমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য এই চ্যাপ্টার থেকে যে আমাদের 10 নম্বরের প্রশ্ন আসবে সেগুলো কমন পাবে। ওকে, আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলে এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আমাদের তাহলে দুটো চ্যাপ্টার নাম্বার 4 এবং চ্যাপ্টার নাম্বার 5 কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, এরপর আরও চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার 6, 7, 8 রয়েছে। এই 3টে চ্যাপ্টারের মধ্যে কোন চ্যাপ্টার আগে স্টার্ট করলে ভালো হয় সেটা একটু কমেন্টে জানাবে, তাহলে আমি সেই চ্যাপ্টারটা আগে স্টার্ট করার চেষ্টা করব। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট।